কি করি বলুন তো ঠাকুর মশাই? এইসব কি শুরু হলো আমাদের পরিবারে? নতুন বিয়ে করে বাড়িতে পা রাখলাম, তারপর থেকে একের পর এক অশান্তি। আমার স্ত্রীর কথা আশা করি বাবা আপনাকে বলেছেন। উনি সব বলেছেন। একটাবার বৌমার কাছে আমাকে নিয়ে চলো দেখি। আসুন ঠাকুর মশাই, তবে সে যদি কথা না বলে দয়া করে অপরাধ নেবেন না। শেষ দুদিন হলো কথা বলাটুকু বন্ধ করেছে সবার সাথে। এমনই একটু চুপচুপ স্বভাবেরই ছিল, কিন্তু আগে কি আর বুঝতে পেরেছি এমন হবে? আসুন, এই সিঁড়ি ধরুন ঠাকুর মশাই। প্রফুল্লর সাথে দোতলায় এলাম। উত্তর দিকের একদম কোণার ঘরটির সামনে গিয়ে দাঁড়াতেই ঘরের ভেতর থেকে একটি মেয়ে প্রাণ খুলে হেসে উঠল, যেন বহুদিন পরে হারিয়ে ফেলা কোনো আনন্দকে খুঁজে পেয়েছে সে। প্রফুল্ল বলল, বিনা, এই দেখো আমাদের বাড়িতে একজন ঠাকুর মশাই এসেছেন, আলাপ করবে না? মেয়েটি বিছানার এক প্রান্তে বসেছিল। এবার মুখ তুলেই আমায় লক্ষ্য করে দৌড়ে এসে পুঁটলি ধরে হঠাৎ টানতে শুরু করলো। কি হচ্ছে? কি হচ্ছে বিনা? ছাড়ো, ছেড়ে দাও ওনাকে। ঠাকুর মশাই, নিচে যান, নিচে যান, আপনি নিচে যান, আমি আসছি। মনের ভেতরটা কু ডেকে উঠল আমার। বিবেচনার অবকাশ পেলাম না এক ফোঁটাও যতটা আকস্মিকভাবে সম্পূর্ণ ঘটনাটি ঘটল। নিচের তলায় নামছি, দেখি জগন্ময় মণ্ডল সিঁড়ির মুখটায় দাঁড়িয়ে আমার দিকে চেয়ে রয়েছে। বললেন, কি হয়েছে ঠাকুর মশাই, কি হলো উপরে? আমি কিছু বলতে যাব এমন সময় ওপরের তলায় দরজা সজোরে আটকে দেওয়ার শব্দ পেলাম। বললাম, আপনার ছেলে আসছে, ওর মুখেই শুনুন। আমি একটু অপ্রস্তুত হয়ে পড়েছি। না চাইতেও বলে ফেলা সত্যিটার প্রভাব গৃহকর্তার হতাশ মুখখানিকে আরো পাংশু করে দিল। প্রফুল্ল এসে বলল, বিনা হঠাৎ আপনাকে দেখে এমন করে উঠলো কেন? বা তাকে দেখে আপনি কি বুঝলেন? যাক, আগে আপনি বসুন তো ঠাকুর মশাই একটু। আমরা বৈঠক ঘরে এলাম। সেই মুহূর্তে আমার মাথায় যেটুকু এলো তা হলো, হয় মেয়েটি মানসিক প্রতিবন্ধী, নইলে সে জাতিস্বর। প্রশ্ন করলাম, প্রফুল্ল, বিনা মায়ের বাপের বাড়ি কোথায়? ঠাকুর মশাই, ওর বাপের বাড়ি বলতে অনেক ছোটবেলায় বিনার বাবা মা মারা যায়, তারপর থেকেই ও একটি অনাথ আশ্রমের থেকে মানুষ। জগন্ময় বাবু কথা কেড়ে নিয়ে বললে, ঠাকুর মশাই, আমার কর্মসূত্রে এক সাদা চামড়ার মানুষের সঙ্গে আজ পরিচয় প্রায় 10 বছর। নাম শুনলে হয়তো চিনবেন না, তবে এই শহরে মোটামুটি অনেকেই তাকে চেনে। লর্ড হ্যাটসনের ঘোড়ার ফার্ম চেনেন? আমার স্মৃতিশক্তি কতটা প্রখর তা আশা করি তোমরা জানো। নামটা শোনা মাত্রই মনে পড়ে গেল আমার জীবনের চাকা ঘুরে গেছে যে মক্কেলের হাত ধরে সেই বেদপ্রকাশ আগরওয়ালের মুখে এই নামটি আমি শুনেছি। তার প্রিয় ঘোড়াটি এই হ্যাটসনের ফার্মের থেকেই কেনা ছিল। বললাম, ওনার কি অনাথ আশ্রম আছে? ছিল, বৌমা সেই আশ্রমেরই মেয়ে, তবে এখন হয়তো বন্ধ করে দিয়েছে। ঘোড়ার ব্যবসাও তার আছে নাকি সন্দেহ, কেন বলুন তো? কারণ আছে একটাই, তার কাছে আমাদের একবার যেতে হবে মণ্ডল মশাই। জানতে হবে এর আগে বিনা মায়ের মধ্যে এমন কোনো আচরণ লক্ষ্য করেছে কিনা। হ্যাঁ, তবে চলুন না, আমি এখনই গাড়ির ব্যবস্থা করছি। সত্যি বলতে আমি সেই মুহূর্তে যা যা করছি তা কিন্তু শুধুই আমার অনুমানের বশে। অনেক দিনের সুখী ও বাৎসল্যের জীবন কাটানোর পর এমন একটি অস্বাভাবিক ঘটনা আমায় শুধু চিন্তায় নয়, নিজের সঠিক পরিচয় অন্বেষণের নিমিত্তে একটি অদৃশ্য আয়না দাঁড় করিয়ে দিয়েছিল আমার সম্মুখে। প্রফুল্ল শহর থেকে একটি রিক্সা নিয়ে এলো আধা ঘন্টার মধ্যে। তারপর দুজন বেরিয়ে পড়লাম লর্ড হ্যাটসনের ফার্মের উদ্দেশ্যে। জগন্ময়বাবু ভুল অনুমান করেননি। বিদেশি লোকটির ব্যবসাপাতি এখন সবটাই বন্ধ।
ওনাকে পাওয়া গেল তার বাসস্থানের পার্শ্ববর্তী একটি মাদকের দোকানে। প্রফুল্লকে দেখে সে একেবারেই চিনতে পারল। শিশুস্নাত মুখ করে বলল, বিনা কেমন আছে মাইসান? তার ব্যাপারে তার সঙ্গে কথা বলতে এসছি আঙ্কেল। কথাটি শুনে হ্যাডসন অস্থির হয়ে উঠল। বলল, কেন, কি হয়েছে তার? এবার আমি প্রশ্ন করলাম, কত বছর বয়স থেকে বিনামাকে আপনি পালন করছেন? মিনার কিছু হয়নি তো? না না, কিছু হয়নি, তবে তার শরীর যে অসুস্থ তা অস্বীকার করব না। আপনি কয়েকটা কথা বললে হয়তো কিছু ব্যবস্থা করা যাবে। কি করব, কি জানবেন? মানে বলুন, আমি কিভাবে? শান্ত হন আপনি। শুধু এটুকু বলুন, বিনা মায়ের মধ্যে কখনো কোনো অস্বাভাবিক আচরণ দেখেছেন? মানে একা থাকতে পছন্দ করা বা কোনো জিনিসের প্রতি একান্ত আকৃষ্টতা, এই জাতীয় কিছু? বেশ কিছুক্ষণ কপাল ও চোয়ালের উপর 2 হাত বুলিয়ে লর্ড হ্যাডসন বললে, ও যখন থেকে আমার কাছে আছে তখন ওর বয়স ওই 10-11 মতো। ঠিক তার বছর কয়েক পরে আমি একটি বাচ্চা মেয়েকে জাহাজ বন্দর থেকে কুড়িয়ে পাই। তার নাম রাখি গ্রুসি। রিসের ঘোড়া আমদানির খাতিরে আমার মাঝে মাঝেই ডকের দিকে যেতে হতো। ব্যবসার জন্য আস্থা বলেই বেশিরভাগ সময় থাকতাম। তাই সেই বাচ্চাটিকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করে বিনা। আমার সব কিছুই ওপরওয়ালার দান, তাই বাড়িটাকে ধর্মশালা বানিয়েছিলাম। প্রফুল্লর বাবার আসা যাওয়া ছিল আমার বাড়িতে। সে আমার প্রিয় বন্ধুদের মধ্যে একজন। সেই জন্যই তো বিয়ের। আমি মনে মনে তখন 2-এ 2 4 করে ফেলেছি। প্রশ্ন করলাম, আর আপনার কুড়িয়ে পাওয়া মেয়েটা কোথায়? মানে ওই গ্রুসি? হ্যাডসনের মুখ গম্ভীর হয়ে এলো। চোখের কোণ থেকে অবলীলায় গড়িয়ে এলো জল। কুনুয়ের উপরে মাথা রেখে সে বললে, সে চলে গেছে। কোথায় গেছে, কেমন আছে আমি জানি না, তবে বিনা এবং গ্রুসি 2 বোনের থেকে কম কিছু মনে করতো না নিজেদের। দিদির বিয়ে হয়ে যাওয়ার পর সে আমার সাথে শেষ যে কথাটি বলেছিল তা হলো, My horse and eldest sister both are gone, father. What will I do from here? ব্যাস এই তার শেষ কথা। তারপর একদিন দুপুর থেকে আর আমি তাকে খুঁজে পাইনি। অনেক খুঁজেছি, কিন্তু বুঝতে পারছো আমার তখনকার মনের অবস্থা? তোমাদের মনে যে প্রশ্নটি এখন আসছে সেটিই তখন আমার শেষ জানার বিষয় ছিল। বললাম, আপনার সেই কালো ঘোড়াটিকে বেদপ্রকাশ আগারওয়াল নামে কাউর কাছে বিক্রি করেছিলেন? উত্তর এলো, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আপনি চেনেন তাকে? কেবল হ্যাঁ চিনি বলে প্রফুল্লকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বুঝতে বাকি রইল না কেন জগন্ময়ের বৌমা আমার পুঁটলি ছিনিয়ে নিতে চাইছিল। প্রচুর অর্থ উপার্জনের নেশা কার না আছে বলো? সুরা তামাক থেকে শুরু করে সমস্ত মূল্যবান মাদক দ্রব্য সে সময় আমার প্রতি রাতের খোরাক ছিল। তখনও সন্ধ্যার পরে এই ঘরে বড় বড় ব্যবসায়ীদের আড্ডা বসত। এমনকি সাদা চামড়ার মানুষ পর্যন্ত আমার কাজের কত সুনাম করেছে। এত কিছুর মাঝে কি আর মনে থাকে যে আমার প্রাত্যহিক বয়ে চলা পুঁটলির মধ্যে একটি মেয়ের আত্মাকে আমি বেঁধে রেখেছি? ওই ছোট দর্পণের মধ্যে যে গ্রুসির অতৃপ্ত আত্মা রয়েছে তা নিশ্চয়ই এখন তোমাদের মনে পড়েছে। এ কারণেই আমার উপস্থিতির সাথে সাথে বিনা মায়ের এমন প্রতিক্রিয়া। কালান্তরের কবলে পড়েছি, সেটা কি আর অস্বীকার করা যায়? আমার ধর্মগুরুরাই এই সময় চক্রে আমায় ফেলেছে, নইলে কি নিজের আসন্ন বিপদের সংকেত আমি পেতাম না ভেবেছ?
ঘুরে ফিরে সেই মাস তিনেক আগে অর্থের লোভে করে বসা অবান্তর কাজের সংযোগ স্থাপন হয়ে গেল এই কারণে। মনে মনে ঠিক করে নিয়েছিলাম কিভাবে পরবর্তী কাজগুলি করব। বাড়িতে ফিরে প্রফুল্লকে বললাম, আমি একটু বিনা মায়ের সাথে একা কথা বলতে চাই। তোমার কাজ হবে তাকে শক্ত করে ধরে রাখা, যাতে সে ছুটে পালিয়ে না যেতে পারে। বাকি কথা তোমায় পরে বলবো, হাতে সময় খুব কম। ঠিক আছে ঠাকুরমশাই, আমার আপনার উপরে সম্পূর্ণ আস্থা আছে। আমরা আবার দোতলার উত্তরের ঘরে এলাম। জগন্ময়বাবু দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। আমিও প্রথমে ভেতরে ঢুকিনি, কারণ জানতাম আমায় দেখলেই প্রফুল্ল তার স্ত্রীকে আর সামলে রাখতে পারবে না। সে হাঁক দিল, আসুন ঠাকুরমশাই। এবার আমি ভেতরে এলাম। আমায় দেখা মাত্রই বিনা মায়ের চোখ রক্তবর্ণ হয়ে এলো। আমি তার সামনে পদ্মাসনে বসে পুঁটলির থেকে আয়নাটি বের করে তুলে ধরলাম। মুহূর্তেই তার মুখ কৃতজ্ঞতায় কুঁচকে এলো। তার চোখে এক অনাবিল করুণার ছায়া। সে দর্পণের ওপারের জগতে যেন একটি স্পষ্ট শারীরিক উপস্থিতি প্রত্যক্ষ করতে পারছে। নিচু গলায় বলে উঠল, তুই এখন আর আসিস না কেন ক্রুসি? আগে তো রোজ আসতিস। সব জেনে বুঝেও প্রশ্ন করলাম, কে আসতো তোমার কাছে মা? কাকে ডাকছো তুমি? সে বলল, ক্রুসি আমার বোন, আমার জীবন। সে আমায় ছাড়া কিচ্ছু বুঝতো না। বিয়ে হয়ে যাওয়ার পরেও বলেছিল সে আমার সঙ্গে থাকার জন্য ব্যবস্থা করবে, নইলে সে বাড়িতে আর থাকতে পারছে না, তার দম বন্ধ হয়ে যাচ্ছে সেখানে। এই বলে যেদিন এলো, বুঝতে পারলাম বোকা মেয়েটা কাউকে কিচ্ছু না জানিয়ে আত্মহত্যা করেছে। দুদিন আমার সাথে আর দুদিন চিরাগের সাথে গিয়ে থাকতো। চিরাগ ছিল আমাদের সবচেয়ে প্রিয় ঘোড়া। আমিও নিজেকে মানিয়ে নিয়েছিলাম যে ও ভালো ছিল, কিন্তু হঠাৎ ওর আশা বন্ধ হয়ে গেল। আমি জানি না আমি পাগল হয়ে গেছি কিনা, না হলে নিজের প্রাণের থেকে প্রিয় বোনের আত্মার সাথে কি বসে ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারি বলুন? তবে তবে আমি আর পারবো না, আর ওকে পারবো না ছেড়ে থাক। সে তো নিজেও পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন না তার কেমন কষ্ট হচ্ছে? পারছেন না দেখতে? প্রফুল্ল আমার দিকে অপ্রকৃতিস্থের মতো চেয়ে রয়েছে দেখে আমি বললাম, আমাদের জ্ঞানের বাইরেও এক গভীর অজ্ঞানতা আছে প্রফুল্ল। আমি এই দর্পণে গ্রুসিকে আবদ্ধ করেছিলাম বেদপ্রকাশবাবুর ঘোড়া চিরাগের শরীর থেকে সেই মাস তিনেক আগে। সেটার কারণ ছিল ওনার ভাগ্যপ্রাপ্তি। ওই বিনা মায়ের বলে যাওয়া প্রতিটা কথার মর্ম আমি বুঝতে পারছি। এখন সিদ্ধান্ত আপনাদের, হয় গ্রুসিকে আমি এখানে মুক্তি দিয়ে যাব, সে তার দিদির সাথেই থাকবে, অথবা তার দিদিকে বোনের কাছে ফিরিয়ে দিন, নইলে বিনামাকে খুব বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবেন না। সে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে। আর জগন্ময় বাবু, আমাদের সভ্য জীবকুল যে স্বাস্থ্যকর পরিবেশের সঙ্গে থাকতে অভ্যস্ত, মৃত্যুর ওপারের প্রাকৃতিক পরিবেশটা ঠিক তার উল্টো। সুতরাং বাড়িতে এমন একটি আত্মাকে রেখে বসবাস করতে হলে বিভিন্ন রকম অসুস্থতা, অমঙ্গলজনক কর্মসূচি, সেগুলোকে রোজগার ব্যাপার হিসেবেই ধরে নিতে হবে। তবে এতে দোষ গ্রুসির নয়। তার আগমনের সাথে সাথে পরিবেশটাও নিজে থেকে পরিবর্তন হয়ে যায়। আপনারা হয়তো জানেন, স্বৈরাচারী শক্তির থেকে কালো শক্তির প্রভাব ছড়ায় আলোকবর্ষ গতিতে। আমার কথা শেষ হতেই প্রফুল্ল তার স্ত্রীর হাত দুটি ছেড়ে দিয়ে ধীর পায়ে বাইরে বেরিয়ে গেল।
আমি দর্পণটি বিনা মায়ের সামনে রেখে দরজার মুখে এসে দেখি সে তার বাবাকে জড়িয়ে ধরে উন্মাদের মতো কেঁদে চলেছে। কি সান্ত্বনা দেব বুঝে উঠতে পারলাম না। কেবল জগন্ময় বাবুর জল ভরা চোখের দিকে তাকিয়ে একটা ইতিবাচক ইশারা পেতেই আমি দরজা বাইরে থেকে বন্ধ করে পাঠ করলাম দেহ মুক্তির বীজ মন্ত্র। পরক্ষণে ঠিক তেমন একটি মন খোলা হাসির সঙ্গে ভেসে এলো কাঁচ টুকরো টুকরো হয়ে যাওয়ার শব্দ। তারপর সব চুপ। দরজা খুলে দেখলাম বিনা মায়ের নিষ্প্রাণ শরীরটি পড়ে রয়েছে আমার রেখে আসা আয়নার পাশে। তবে আয়নার কাঠামোটুকুই তখন কেবল অবিভক্ত, কাচের টুকরো ছড়িয়েছে ঘরময়। প্রফুল্ল দৌড়ে গিয়ে তার স্ত্রীর দেহটিকে বুকে চেপে নিয়ে কাঁদতে শুরু করলো পাগলের মতো। জগন্ময় মণ্ডলের স্ত্রীকে তখন প্রথম দেখলাম আমি। ভদ্রমহিলা কুঁকিয়ে কুঁকিয়ে কাঁদতে কাঁদতে উপরে এলেন, দরজার সামনে এসে বললেন, কাঁদিস না বাবা, কাঁদিস না। আমার মায়ের মন অনেক দিন আগেই সাড়া দিয়েছিল। বৌমা চুল খুলে ছাদে বসে কার সাথে যেন কথা কইতো, আমি বেশ কথা দেখেছি। ভাবতুম মা বাপ মরা মেয়েটা বোধহয় একা একা কথা বলে নিজেকে সান্ত্বনা দেয়। হায় ভগবান, কিন্তু এ কি হলো গো ঠাকুর। নিয়তি কি আদৌ এটাই ছিল? যদি বেদ প্রকাশের বাড়িতে আমি না যেতাম, যদি গ্রুসির আত্মাটাকে দর্পণ বন্দি না করতাম, যদি অর্থের লোভে ওই নিষ্প্রাণ মেয়েটির অবলম্বন কেড়ে বেঁচে থাকা ঘোড়াটির থেকে তাকে আলাদা না করতাম, যদি তখন পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখে নিতাম আগে সম্পূর্ণ বিষয়টি, তবে কি নিয়তি বদলে যেত? উত্তরটা আজও অজানা আমার কাছে। তবে সেদিন যে আরো বড় একটি চমক অপেক্ষা করছিল আমার বাড়িতে, তা কে জানত। ফিরে এসে দেখি বাড়ির সামনে একের পর এক গাড়ির ভিড়। কিন্তু আমার সেদিন আর কাউর কোনো বিষয়ে জানার বা গণনা করার মানসিকতা ছিল না। অসুস্থতার বাহানা দিয়ে সেদিনের মতো সবাইকে বিদায় করলাম। আমি ঈষৎ বিরক্তির সাথেই কাগজটি খুলে চোখের সামনে ধরলাম। তাতে লেখা আছে, একদিন তুমি নিজেই নিজের ঘরের কড়া নাড়বে তারা না। যে অর্থের লালসা আজ তোমার মন ও মস্তিষ্ককে উন্মাদ করে তুলেছে, তা আসলে তোমার উন্নতি রেখার সঙ্গে জড়িত নয়। আর জোরপূর্বক কি পৃথিবীতে কিছু হয়? না, হয় না। তার প্রমাণ তো কিছু আগেই পেয়েছ তুমি, কি পাওনি? চিঠি পড়েই আমার হৃৎপিণ্ড বরফের মতো ঠান্ডা হয়ে গেল। স্ত্রীকে প্রশ্ন করলাম, কে দিয়ে গেছে? লোকটিকে দেখতে কেমন? বুঝতে বাকি রইল না কে এসেছিল বাড়িতে আমার অবর্তমানে। তোমরাও আশা করি বুঝতে পেরেছ। আমায় সতর্ক করতে এসেছিলেন সেই অমর জীবন ভট্টাচার্য, যার অস্তিত্ব নিয়ে আমার শেষ জীবন পর্যন্ত কৌতূহল এখনো যায়নি। তবে এটাও সত্যি, সেদিনের পর থেকে আমি আর অসৎ পথে অর্থ উপার্জন হতে পারে বা এমন লক্ষণযুক্ত মানুষের কোনো প্রকার কোনো রকমের সাহায্য করিনি। তবে নাম যা ছড়িয়ে গিয়েছিল, আমার তাতে আর উপার্জনে ভাটা আসেনি বেশ কয়েক বছর। অমাবস্যার তিথিতে মাঝে মাঝেই মধ্যরাতের পর আমি মধুসুন্দরী দেবীর পূজায় বসতাম। একদিন চোখ বুজে সংযমের কর আবদ্ধীকরণ করে বসেছিলাম। হঠাৎ একটা অস্বস্তি মতো হতেই চোখ খুলে দেখি
ঘরের ভেতরটা একটা মৃদু নীল আলোয় উদ্ভাসিত হয়ে রয়েছে। আমি বুঝলাম দেবী পুনরায় আমার উপরে প্রসন্ন হয়েছেন। তিনিও এটাই চেয়েছিলেন, যাতে আমি আবার স্বাভাবিক ও সুস্থ জীবন যাপনে ফিরে আসি। অমরজীবন বলেছিল একদিন আমি নিজেই নিজের ঘরের কড়া নাড়ব। সেটা সত্যি হয়েছে হে। কাল ভোর নাগাদ হঠাৎ দরজায় কড়াঘাতের শব্দ পেয়ে আমি উঠে গিয়ে দরজা খুলি। বললে বিশ্বাস করবে না, দেখি আমার সামনে দাঁড়িয়ে রয়েছি আমি নিজেই। আগত বৃদ্ধ তারানাথের মুখে হতাশা ও দরিদ্রতার ছাপ। আমার চোখের দিকে একবার তাকিয়ে সে দৃষ্টি নামিয়ে নিল নিচে, তারপর বলল, কম গুরু সঙ্গ করিনি জীবনে, তবুও অন্তিম কালে এসে কিছু অর্জন করতে পারলাম কই। একবার দেখবেন আপনি কি কারণে আমার সঙ্গে এমন হলো। আমি বিচার বুদ্ধি সংজ্ঞা শূন্য হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। মায়াজালের ন্যায় সেখানে ফুটে উঠল আরো কয়েকটা পরিচিত মুখ। তাদের প্রত্যেকের সাথেই আমার জীবনে কোনো না কোনো একদিন আলাপ হয়েছিল। আগত তারানাথের পেছনে একে একে জন্ম নিল মাধব ঘোষ, বিরাজ বালা, আমার বরাকর নদীর পাড়ের সেই দীক্ষাগুরু, মধুসুন্দরী দেবী, বিশু ঠাকুর, কৈখালির মাঠের ওই মহাপুরুষ, শ্রীপদ, মাতু পাগলি, আরো কত জমে থাকা স্মৃতি অবয়ব। প্রত্যেকের মুখ অভিব্যক্তি শূন্য, কেবল সারি সারি মানুষ, মহাপুরুষ ও দেবীর পেছনে একটি মানুষের মুখ শুধু দেখতে পেলাম না। সে দাঁড়িয়ে রয়েছে পশ্চাতের দিকে চেয়ে। অনুমান করার শক্তি তখন নেই, তবে জ্ঞান হারানোর পূর্বে আমি বুঝতে পেরেছিলাম সেই আসলে আমার নবাগত দীক্ষাগুরু অম্বিকা আগমবাগীশ। এই প্রজেক্ট পাসিং শো সিজন 4 এমন ছেঁড়া ছেঁড়া ভাবে শেষ করার একটি বিশেষ কারণ রইল, যে কারণ জানতে হলে আপনাদের যুক্ত থাকতে হবে প্রজেক্ট পাসিং শো সিজন 5 এর সঙ্গে। যদি আপনারা চান তবে আমি আবার বসতে পারি গল্প বলতে। কি শুনতে চান কি? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।